কেরানীগঞ্জে শিশু আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মোতাহার গুলিতে নিহত, র্যাব বলছে বন্দুকযুদ্ধ। রাজধানী জুড়ে ব্যাপক চাঁদাবাজির শিকার ফুটপাতের হকাররা। অভিযোগ, টাকা না দিলেই শুরু হয় পোশাকধারীদের মাধ্যমে নির্যাতন, অস্বীকার পুলিশের। এবার রাজধানীর কল্যাণপুরে পুলিশের বিরুদ্ধে বিনা কারণে রিকশা চালককে গুলি করার অভিযোগ। পুলিশ বলছে এটি নিছকই অসতর্কতা। প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন। জাতিসংঘ পানি বিষয়ক প্যানেলের সদস্য হলেন শেখ হাসিনা। ঢাকায় আসার আমন্ত্রণ বান কি মুনকে। এবং এশিয়া গেমসের তৃতীয় দিনের স্বর্ণের দেখা পেল বাংলাদেশ। ভারত তোলেন মাবিয়া আক্তার এবং 100 মিটার সুইমিং এর স্বর্ণ জিতলেন মাহফুজা খাতুন। সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। কেরানীগঞ্জে শিশু আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মোতাহার গুলিতে নিহত হয়েছে, র্যাব বলছে বন্দুকযুদ্ধ। ভোররাতে কেরানীগঞ্জের চিতাখোলা এলাকায় এই ঘটনা ঘটে। গত 29 জানুয়ারি কেরানীগঞ্জের মুগারচর এলাকায় 5ম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহকে অপহরণ করে আত্মীয় মোতাহার নিয়ে যায়। পরে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীর দাবি অনুযায়ী 3.5 লাখ টাকা দেন স্বজনরা, কিন্তু তারপরও শেষ রক্ষা হয় না আব্দুল্লাহর। কেরানীগঞ্জ থানায় অভিযোগের পর 2রা ফেব্রুয়ারি পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে মোতাহারের বাসায় ড্রামের ভেতর থেকে উদ্ধার করা হয় আব্দুল্লাহর লাশ। এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তারা দ্রুত মোতাহারকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। রাজধানী জুড়ে ব্যাপক চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ ফুটপাতের হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। তারা বলছেন, এক শ্রেণীর পুলিশ ও কথিত নেতারা এই চাঁদা আদায়ের পেছনে থাকলেও টাকা নেয়ার দায়িত্ব পালন করে লাইনম্যান পরিচয়ধারী কিছু ব্যক্তি। আর এই প্রক্রিয়ায় চাঁদা না দিলে নির্যাতন শুরু হয় পোশাকধারীদের মাধ্যমেই। শুরু হয় উচ্ছেদ সহ নানা ভোগান্তি। তবে চাঁদাবাজির এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। রাস্তার পাশ ঘেঁষেই ছোট্ট খাটিয়া, আর তার উপর সাদা বেশ কিছু শার্ট নিয়ে পসরা সাজিয়েছেন 40 ঊর্ধ্ব বয়সী আজম। রাজধানীর গুলিস্তানে এই ক্ষুদ্র ব্যবসা অবলম্বন করে জীবন চালাচ্ছেন 15 বছরেরও বেশি সময় ধরে। আজম ছাড়াও তার পরিবারে 5 সদস্যের ভরণ পোষণও চলে ভাসমান এই দোকানটিকে নির্ভর করে। কিন্তু মাসের প্রতিটি দিনই দোকানের আয় থেকে ভাগ দিতে হয় লাইনম্যান পরিচয়ধারী কিছু ব্যক্তিকে। 20 টাকা দেই, কোনো সময় 30 টাকা দিই। লাইনম্যান থাকে? হ্যাঁ, একটা লাইনম্যান আছে। হ্যাঁ করে যে দিলে মনে করেন আর বইতে দিব, আর দেখা করে না দিলে হ্যাঁ তুমি দাও নাই তার উঠে দাও। আজম সহ গুলিস্তানের অনেক হকারের দেয়া তথ্য অনুযায়ী গুলিস্তান এলাকার ফুটপাতে প্রায় 20,000-এর মতো দোকান রয়েছে। আর প্রতিদিনই প্রতিটি দোকানের থেকে 20 টাকা হারে অর্থ আদায় করা হয়, যার ভাগ বাটোয়ারা চলে যায় পুলিশ সহ স্থানীয় নেতাদের স্তরে স্তরে। রাজধানীর নিউ মার্কেট, চাঁদনী চক আর গাউসিয়া এলাকারও অবস্থা প্রায় একই রকম। এসব এলাকায় ভাসমান দোকান রয়েছে প্রায় 5,000, আর স্থানভেদে এই এলাকার প্রতিটি দোকানদারকে দৈনিক গুনতে হয় 50 টাকা। এখানেও টাকা আদায় করে আমিনুলের মতো অনেক লাইনম্যানদের দিতে হয় আমরা প্রতিদিন 50 টাকা 50 টাকা দিতে হয়। ঈদের সময় আর কি যাতে যেরকম খুশি হিসাবে আর কি নেয় আর কি। আপনার কাছ থেকে আমরা কাছে থেকে নিত 200 টাকা 300 টাকা এবার বকশিশ হিসাবে আর কি। এ বিষয়ে পুলিশ সদস্যদের জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের ফুটপাতে চাঁদাবাজির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নাই। তবে এই বিষয়ে যদি কেউ আমাদের কাছে কমপ্লেন করে, সুনির্দিষ্ট অভিযোগ সহকারে কোনো কমপ্লেন করে, তাহলে আমরা এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ছিন্নমূল হকার সমিতি ও বাংলাদেশ হকার্স লীগের তথ্য অনুযায়ী গোটা রাজধানীর ফুটপাতে লক্ষাধিক হকার রয়েছে। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মিরপুরে চা দোকানদার বাবুল মাতুব্বরের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কল্যাণপুরে পুলিশের বিরুদ্ধে উঠল বিনা কারণে এক রিকশাওয়ালাকে গুলি করার গুরুতর অভিযোগ। গতকাল সন্ধ্যায় কল্যাণপুরের পোড়া বস্তি সংলগ্ন বেলতুলি মাঠে এই ঘটনা ঘটে। এতে রিকশা চালক সাজুর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলের প্রায় অর্ধেক উড়ে যায়। এদিকে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও পুলিশের মিরপুর জোনের এডিসি মাসুদ আহমদ গুলির ঘটনা স্বীকার করে বলেছেন, অসতর্কতাবশত এটি ঘটে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরো জানাচ্ছেন তাফসির বাবু।
গুলিতে আহত হয়ে হাসপাতালে এভাবেই হতবিহ্বল হয়ে কাঁদছিলেন রিকশা চালক সাজু। কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনার বর্ণনা দেন তিনি। কি কারণে তার প্রতি পুলিশের এই আচরণ তার কোনো ব্যাখ্যা নেই তার কাছে। 3টা পুলিশ আয়া কয় তুই কই তোরা কই দাওস, আমি কই স্যার আমরা এই জায়গায় থাকি, কয় চল, আমি কই যাবো আপনার লগে, কয় চল তোর লগে কথা আছে, কয় এক জিপের ভিতরে নিচে জিপা দিয়ে আমাকে মাঠের দিকে নাম ধরছে নিজের মতন। পরে আমি কই দিকে স্যার আমাকে কই নিতেছেন, আমরা তো কিছু করি না। তারপরে আমার ডানে আছে রে আওয়ামী লীগের অভিযোগ হয়ে গেছে, আমি এটা বই না দিকে স্যার আমার পাউডা এমনি ধরে এই জায়গায় নলটা গেছে, এই জায়গায় নলটা গেছে, আমি পাউ ডান দিছি মতন পরে এই জায়গায় গুলি লাগছে। গুলির পর ঘটনা যাতে জানাজানি না হয় সে কারণে অসুস্থ সাজুকে নিয়ে চলে আরেক দফা টানা হেচড়া। সাজু ও তার স্বজনদের অভিযোগ, চিকিৎসার কথা বলে আহত অবস্থাতেই সাজুকে নিয়ে 3 ঘন্টা ধরে কয়েকটি হাসপাতাল ঘুরিয়ে শেষে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চলে যায় পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশের মৌখিক আদেশেই তারা রোগী ভর্তি নিয়েছেন। প্রথম কেজি চরদ দিতে, পরে বঙ্গুতে গেছি স্যার। পুলিশের লোক আসছে 2 জন, হ্যাঁ দেখলাম, তারা বললো যে একটু আপনারা ট্রিটমেন্ট দেন। এই কোথা থেকে আসছেন? মিরপুর থানা থেকে আসছে। ডাক্তার জানিয়েছেন আহত সাজুর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলির প্রায় অর্ধাংশ উড়ে গেছে। বৃদ্ধাঙ্গুলির উপরাংশ যে নখের যে জায়গাটুকু উঠে গেছে। আমরা প্রাইমারি ট্রিটমেন্ট যেগুলো করার ওইগুলো আমরা করে দিচ্ছি। এদিকে এলাকাবাসী জানায় ঘটনার পরপরই ক্ষুব্ধ লোকজন অভিযুক্ত পুলিশ সদস্যদের আটকে রাখলেও পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের ছাড়িয়ে নিয়ে যান। ঘটনাস্থলে রক্ত ও অন্যান্য আলামত দেখিয়ে এই ঘটনার বিচার দাবি করেন এলাকাবাসী। ভিতরে এখানে কয়েকজনে পিটাইছে, আগে পিটানোর পরে ডাইরেক্ট গুলি করে দিয়েছে। একটা অপরাধীও হইতে পারে, তারা এরকম গুলি করে মারা ফেলবে, মানে গুলি করবে, এটা তো আইন নাই। দারোগা আসছে, আসার পরে তারপরে সবাইকে বলছে যে আমরা এটা ন্যায্য বিচার করব, এই কথা বইলা তাদেরকে বাইর করে নিয়ে গেছে। এদিকে গুলির ঘটনা স্বীকার করলেও পুলিশের দাবি এটি অসতর্কতা বশত হয়ে থাকতে পারে। আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মিরপুর জোনের এডিসি মাসুদ আহমদ জানান পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের আশপাশ পিছনে বস্তিবাসীরা অনেক যাচ্ছে, এই টাইমে ঘটনাটা ঘটছে। তো এই বিষয়ে এখন আসলে ঘটনা আমাদের কাছে যেটা আসছে এইটাই আমরা অথেন্টিক কিনা এটা যাচাই করতেছি আমরা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এখানে আপিল বিভাগের নবনিযুক্ত 3 বিচারপতির শপথ নিচ্ছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়াচ্ছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউএন হাই লেভেল প্যানেল অন ওয়াটারের প্যানেল সদস্য পদে থাকার জন্য টেলিফোন করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মহাসচিবের এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন তিনি। গত রাত 8টার দিকে জাতিসংঘ মহাসচিব টেলিফোন করেন এবং বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে। তিনি জানান ফোনালাপে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এবছর চলতি বছরের জুন মাসে হতে যাওয়া সম্মেলনে বাংলাদেশ পুলিশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। একই সময় 2016 সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল ফোরাম অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলনে বান কি মুনকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। দেশের সব রাজনৈতিক দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে এবং নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছে। এছাড়া দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। অতীতের মতো ভবিষ্যতেও সবসময় শেখ হাসিনা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত। নয়াদিল্লি সফর শেষে দেশে ফিরে এক সাক্ষাৎকারে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি আরও জানান, তিস্তা চুক্তিকে সামনে রেখে সব অমীমাংসিত ইস্যুর দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেছে নয়াদিল্লি সরকার থেকে। ভিসা সমস্যা সহজীকরণে সুনির্দিষ্ট প্রস্তাবনার ভিত্তিতে ভারত কাজ করছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন এহসান জুয়েল।
4 দশকের ঝুলে থাকা সীমান্ত চুক্তি বাস্তবায়ন বাংলাদেশ ও ভারত সরকারের আন্তরিকতার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। তবে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে দুদেশের সব তৎপরতার মধ্যেও কিছুটা প্রশ্নের জন্ম দিয়ে আছে তিস্তা চুক্তি ঝুলে থাকার বিষয়টি। গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত সফরে সৌজন্য সাক্ষাৎ হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। সেখানে শুধু তিস্তা নয়, 54 অভিন্ন নদী ইস্যুতেই দ্রুত স্থায়ী একটি সমাধান আসবে বলে আশ্বাস পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের সাথে ভারতের যে আন্তর্জাতিক নদী সংযোগগুলি আছে এগুলির একটা জয়েন্ট ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, এই ধরনেরও সাজেশন ভারতের ট্র্যাক ট্যুর যারা বোদ্ধা, যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা এগুলি নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে কিন্তু আমরা গত 1 বছরে এই ধরনের প্রস্তাবনাও পেয়েছি। তবে অবশ্যই তিস্তা চুক্তির সফল সম্পাদন এবং বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা পরের স্টেপে যাব। বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই সহস্রাধিক মানুষ চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে ভারতে যান, কিন্তু ভিসা প্রাপ্তির ক্ষেত্রে তাদের ভোগান্তির বিষয়টি আমলে নিয়ে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। 1000 বা 2000 মানুষের প্রতিদিনের ভিসা দানের প্রক্রিয়াটা বর্তমান যুগে এত আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সহজীকরণ করাটা খুব বড় সমস্যা হওয়ার কথা নয়। তিনি খুব সুনির্দিষ্টভাবে বলেছেন এবং আমাকে আশ্বাস দিয়েছেন অতি শীঘ্রই তারা সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে সেগুলি সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে এটা সমস্যার সমাধান করবেন। এছাড়া সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে দিল্লি সবসময় শেখ হাসিনা সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলেও জানান শাহরিয়ার আলম। পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে তারা সবসময় শেখ হাসিনা সরকারের পাশে থাকবেন, শুধু নিজেরা নন, ওনারা আন্তর্জাতিক পরিমণ্ডলেও সবার সাথে এটা শেয়ার করেন যে সন্ত্রাস বিরোধী। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী সহ 8টি রুটে অন্তত 6টি নতুন ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে। মার্চে বগি ও ইঞ্জিন আমদানির পর চূড়ান্ত হবে রুট। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। 4 থেকে 10 ফেব্রুয়ারি 7 দিনের মধ্যে বর্ধিত বেতন, সেশন ও টিউশন ফি, এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ সহ আদায় করা বাড়তি টাকা ফেরত দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পরও কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি স্কুলগুলোকে। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা তাদের হাতে এসে পৌঁছেনি। এদিকে শিক্ষামন্ত্রী আবারও জানালেন, নির্দেশ না মানলেই ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি কোথাও যুক্তিসঙ্গত কারণ থাকে তবে বাড়তি টাকা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। আরো জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। গত বছরের 1 ডিসেম্বর হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে এসএসসির ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এবছরের 17 জানুয়ারি অভিভাবকদের সমালোচনা ও আন্দোলনের মুখে বেসরকারি স্কুল কলেজের শিক্ষার্থীদের বর্ধিত বেতন ও ফি নেওয়া বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশের পরেও কমেনি অস্থিরতা। অবশেষে 3রা ফেব্রুয়ারি প্রতিষ্ঠানগুলোকে পরবর্তী 7 দিনের মধ্যে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। এরপরও পরিস্থিতির কোনো হেরফের হয়নি। 250 টাকা বেতন থেকে 1200 টাকা বেতন করছে, আইসিটি বেতন 150 টাকা থেকে 200 টাকা করছে, পরীক্ষার ফি 300 টাকা থেকে 1000 করছে, সেশন ফি 1000 থেকে 3000 করছে। ফিটি যা দিয়েছে এখন পর্যন্ত আমরা কোনো কিছু ফেরত পাইনি, এই ধরনের কোনো নোটিশ আমরা পাইনি। তবে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে নেতিবাচক মন্তব্য স্কুল কর্তৃপক্ষের। বলছেন, কোনো ধরনের নির্দেশনা তাদের হাতে এসে পৌঁছায়নি। কোন কোন স্কুল অতিরিক্ত ফি আদায় করেছে, কাকে কিভাবে ফেরত দিতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা মন্ত্রণালয় বা বোর্ড কর্তৃক এখনো প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়নি। কেউ যদি মনে করে যে আমার বর্ধিত কিছু সুযোগ দেব, তখন সেই বর্ধিতা অংশটা কিন্তু ছাত্রদের কাছ থেকে নিতে হবে। গভর্নিং বডির একটা মিটিং হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে বেতন এটাই থাকবে, আমরা যেটা নিয়েছি সেটাই থাকবে, কারণ আমরা প্রতিষ্ঠান চালাতে পারবো না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে শিক্ষামন্ত্রী জানালেন, কোনো প্রতিষ্ঠান যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারলে বর্ধিত টাকা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। যদি মনে করে কেউ যুক্তিসঙ্গত যে না আরো বাড়ানো উচিত, সেটা আমরা বিবেচনা অবশ্যই করব, কিন্তু ওনার ইচ্ছা মতো যা খুশি তাই করবেন এটা তো হইতে পারে না। তারা বুঝে বলুক, আমরা আবার বিবেচনা করব। শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা সবার অধিকার। আর এই অধিকার অর্জনে অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের দর কষাকষিতে যেন কোনো প্রভাব না পড়ে কোমলমতি শিক্ষার্থীর ওপর, এমনটাই প্রত্যাশা শিক্ষাবিদদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরেক পুলিশ সদস্য সহ 3 জন।
ভোর 4:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দের ইলিয়টগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, রাস্তার পাশে পুলিশের একটি পিকআপ ভ্যান থামানো ছিল। এ সময় পিকআপের সঙ্গে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান ও ঢাকামুখী একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল রুকন উদ্দিন নিহত হন। এদিকে দুর্ঘটনায় আরেক পুলিশ সদস্য সহ আহত হন 4 জন এবং তাদেরকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের হেল্পার মারা যায়। এদিকে ট্রাক ও কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনায় আমাদের পুলিশ সদস্য সহ 2 জন মারা গেছে, আর মোট 3 জন আহতের কথা আমরা জেনেছি, যাদের মধ্যে 2 জন হচ্ছে আমাদের পুলিশ সদস্য আর 1 জন হচ্ছে ওই ট্রাকের ড্রাইভার। আমরা মনে করছি যে ওই ট্রাকের যে ড্রাইভার ও হয়তো ঘুমন্ত থাকতে পারে। রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কা ও লরি চাপায় এক রিকশা চালক মারা গেছেন। গত রাতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 2:30টার দিকে রিকশা চালক আওলাদকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আওলাদের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায়। পায়ের উপর থেকে গেছে প্রথম ট্রাকটা, তারপরে যখন ট্রাক চলে যাবে পর দিয়ে লরিটা ছিল পিছনে, তখন লরিটা উপর দিয়ে টান দিয়ে চলে গেছে। এখানে রিক্সা চালাইতো, চলতো ফিরতো এতটুকুই, কিন্তু বাড়িতে যাইতো না। সিলেট নগরীর চৌকি দেখি এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ভোর 5টার দিকে এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, গ্রিলের তালা ভেঙে ভোরে বাড়িতে প্রবেশ করে একদল ডাকাত। তারা বাসার সবাইকে বেঁধে রেখে 80 ভরি স্বর্ণ, 4000 পাউন্ড ও 1.5 লাখ টাকা সহ 8টি স্মার্টফোন নিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির আলামত সংগ্রহ করে। এই ঘটনায় বাড়ির কাজের লোক সহ 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদিকে সাম্প্রতিক সময়ে সিলেটের চা বাগান অধ্যুষিত এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় শঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। দুইজনের এসে আমার গলার এই জায়গায় 2টা দা ধরছে, তো ধরার পরে গাল্লায় বলছে আমার রুম কোনটা, তো আমার রুমে নিয়ে গেলাম। নিয়ে তারপরে বসায় হাত বাঁধছে, বাঁধার পরে বলতেছে দে আমাদের ঘরে সোনা কই রাখা। রুমো সাক্কু দাল লইয়া ঢুকিয়া দুমকা ইয়া আমরা রুমো নিয়া সবরে রাখছে, বানছে হাত পা গলা দড়ি খাটি লাইব মারি লিব। 80 ভরি লাখান সোনা, যত টাকা পয়সা গড় আছে সব লইয়া গেছে কি। ফোন 2টা, 8টা টোটাল নিছে। ওনাদের সন্দেহ লাগছে, আমরা অভিযান করে 2 জন লোককে আটক করছি। উদ্ধার মানে গ্রেপ্তারের জন্য যারা করছে তাদেরকে আমরা অভিযান চালাইতেছি। সংবাদে আরো থাকছে, নাটোরের সামাজিক বনায়নের 266টি গাছ কাটার ক্ষেত্রে অংশীদারিত্বের নিয়ম না মানার অভিযোগ ইউনিয়ন পরিষদ সমিতি ও জমির মালিকদের। দীর্ঘদিন পর যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট এবং ঢাকা রাজশাহী সহ 8টি রুটে অন্তত 6টি নতুন ট্রেন চালুর চিন্তা ভাবনা করছে বাংলাদেশ রেলওয়ে। আগামী মার্চে বিদেশ থেকে আমদানি করা 270টি বগি এবং 70টি ইঞ্জিন দেশে আসার পর রুটগুলো চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন রেলের শীর্ষ কর্মকর্তারা। বিস্তারিত কমলদের রিপোর্টে। গণপরিবহন হিসেবে আরামদায়ক, নিরাপদ ও কম ব্যয়বহুল হলো নানা সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে রেলওয়েকে যথাযথভাবে কাজে লাগানো যায়নি। তারপরও মানদাতা আমলের ইঞ্জিন এবং বগি দিয়ে প্রতি বছর অন্তত 4 কোটি যাত্রী পরিবহন করে রেলওয়ে। প্রয়োজনীয় ট্রেন না থাকায় অধিকাংশ সময় টিকিট এখানে সোনার হরিণ। এই অবস্থায় রেলকে ঢেলে সাজানোর চেষ্টা করছে সরকার। আমাদের যে বগি আসছে এগুলা পেলে আমরা বিভিন্ন রুটে ফ্যাসিলিটেট করার জন্য আমরা কাজগুলো করব। ভারত ও ইন্দোনেশিয়া থেকে 270টি বগি এবং 70টি ইঞ্জিন আমদানি করার সব প্রক্রিয়া শেষ হয় অন্তত 6টি নতুন ট্রেন চালুর চিন্তা ভাবনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভবিষ্যতে বিভিন্ন রুটে ঢাকা থেকে চিটাগং বা সিলেট, রাজশাহী, খুলনা, সৈয়দপুর বা দিনাজপুর বিভিন্ন রুটে আরো কিছু নতুন ট্রেন হয়তো চালু করার সম্ভাবনা আছে। গুরুত্বপূর্ণ রুটগুলোতে নতুন ট্রেন চালুর পাশাপাশি পূর্ণ সক্ষমতা নিয়ে যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল করতে পারলে টিকিট সংকট অনেকটা কেটে যাবে বলে আশা করছে রেলওয়ে কর্মকর্তারা। যখন আমাদের ট্রেন বৃদ্ধি হবে এবং প্রতিটি ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি হবে, তখন টিকিটের পরিমাণও বেড়ে যাবে, তখন কেউ খালি হাতে স্টেশন থেকে ফেরত যেতে হবে না। বাংলাদেশ রেলওয়ে পূর্ব এবং পশ্চিম জোনের 200-র বেশি রুটের প্রতিদিন অন্তত 300 আন্তনগর, মেল, লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল করে। এছাড়া পণ্যবাহী মালগাড়ির সংখ্যা প্রায় 150। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। ভারতে পাট রফতানির ক্ষেত্রে যে সমস্যা হয়েছে তা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের পাট রফতানির উপর ভারত কোনো শুল্ক আরোপ করবে না। কম দামে ভারতে বাংলাদেশি পাট রফতানির অভিযোগ ঠিক নয় মন্তব্য করে তিনি আরও বলেন, বাংলাদেশি পাট অ্যান্টি ডাম্পিং এর মতো পরিস্থিতি হয়নি। ভারত সরকার নিশ্চয়ই সেটা উপলব্ধি করবে। গতকাল দুপুরে সচিবালয়ে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন বাণিজ্যমন্ত্রী। দাম কমাইয়া ভারতে বিক্রি করতে গিয়ে বাজার পাবো, এটার কোনো সম্ভাবনা নেই। অ্যান্টি ডাম্পিং, এবং এটা ভারত নিশ্চয়ই উপলব্ধি করবে যে অ্যান্টি ডাম্পিং করার মতো কোনো পরিবেশ দুই দেশের মধ্যে সৃষ্টি হয় নাই। আর আমরা জুটে যে আমরা ক্যাশ ইনসেন্টিভ দিয়ে থাকি, এখানে দুটো জিনিস, একটা অ্যান্টি ডাম্পিং আর একটা কাউন্টার ভেলিং ডিউটি। ক্যাশ ইনসেন্টিভ দিয়ে আমরা আমাদের ব্যবসায়ীদের সাহায্য করি, নগদ সহায়তা। এটা ইন্ডিয়াও করে, ইন্ডিয়া এক্সপোর্টে বহু কিছুর উপরে তারা নগদ সহায়তা দিয়ে থাকে, এবং এটা কোনো প্রবলেম না, এবং আমরা আশা করি যে কাউন্টার বিল্ডিং ডিউটি থাকবে না। এটা একটা সুখবর যে গত 2 বছরে দুদেশের বাণিজ্য $1 বিলিয়ন বেড়ে $6 বিলিয়ন উন্নীত হয়েছে। বাণিজ্য বাড়ায় দুপক্ষই লাভবান হচ্ছে। 25টি আইটেম ছাড়া ভারত এখন বাংলাদেশের সব পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। এতে গত বছরে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি 15% বেড়েছে। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দেয় দুদেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় হচ্ছে। পাট রপ্তানি সহ যে কোনো সমস্যা নিরসনে দুদেশের যৌথ ট্রেড ওয়ার্কিং গ্রুপ আছে। আইন কানুনের তোয়াক্কা না করেই বগুড়ায় লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠেছে শত শত ইটভাটা। এতে ফসলি জমির ক্ষতির পাশাপাশি ভাটার ধোঁয়ায় হুমকির মুখে পড়েছে সবুজ প্রকৃতি ও জীববৈচিত্র্য। ভাটা মালিকরা বলছেন, সরকার স্থায়ী কোনো নীতিমালা প্রণয়ন না করায় ইচ্ছা থাকা সত্ত্বেও আইন মানছেন না তারা। আর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আইনি জটিলতার কারণে কোনো ব্যবস্থা নিতে পারছেন না তারা। মাজিদুর রহমানের তথ্য ও রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। আবাসিক এলাকা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ করা হলেও বগুড়ায় মানা হচ্ছে না এ আইন। বগুড়া পৌরসভার বর্ধিত এলাকায় এবং শাহজাহানপুর উপজেলা সদরে রয়েছে প্রায় 50টি ইটভাটা। আবাদি জমিতে গড়ে তোলা এসব ইটভাটাতে ব্যবহার করা হচ্ছে জমির উপরিভাগের মাটি, পোড়ানো হচ্ছে কাঠ, আর অধিকাংশ ভাটাই চলছে পরিবেশের ছাড়পত্র ছাড়া। এসব ভাটা থেকে পরিবেশ দূষণের ফলে নানা ধরনের ক্ষতির শিকার হচ্ছে ভাটা এলাকার মানুষ। এই ধোঁয়ার জন্য গাছের ফল একটু হচ্ছে না, কলা আবাদ করা যাচ্ছে না, আর এই এলাকার মনে করেন কোনো ফসলই নাই। রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না, তারপরে ফল ফুলান্তি নষ্ট হয়, বাচ্চা কাচ্চা শ্বাসকষ্টের সমস্যা হয়। গাছের ফল মূল আমাদের চলাচলের অসুবিধা, শ্বাসকার বাড়ি বাড়ি অসুখ বিসুখ ধরে গেছে। এদিকে এই অবস্থার জন্য সুনির্দিষ্ট ও স্থায়ী নীতিমালা না থাকাকে দায়ী করছেন ইটভাটা মালিকরা। আমরা সরকারি নিয়ম নীতি অনুসারে এই ঝিকঝাক ভাটা অপমান করতে চাই, কিন্তু সুনির্দিষ্ট একটা নীতিমালা সময় বেঁধে দিতে হবে। আমরা করলাম 2 বছর পরে যদি ভাটাটা উঠে নিয়ে অন্য প্রযুক্তি যেতে বলে, তাহলে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, হাইকোর্টের আদেশের কারণে অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। পরিবেশ অধিদপ্তর থেকে আমরা এই সমস্ত ইটভাটার অনুকূলে কোনো প্রকার পরিবেশগত লাইসেন্স প্রদান করিনি। মহামান্য হাইকোর্ট হইতে ইটভাটা পরিচালনার আদেশ নিয়ে আসেন। 30 জুন 2016 সাল পর্যন্ত আদেশটি বলবৎ আছে। তাই বলবৎ থাকা পর্যন্ত আমরা কোনো অ্যাকশনে যেতে পারতেছি না। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে বগুড়া জেলায় 204টি ইটভাটার মধ্যে পরিবেশের ছাড়পত্র নেওয়া বৈধ ভাটা রয়েছে মাত্র 47টি। সময় সংবাদ, বগুড়া। নাটোরের তেবাড়িয়ায় সামাজিক বনায়নের 266টি গাছ টেন্ডারের মাধ্যমে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। ইউনিয়ন পরিষদ সমিতি ও জমির মালিকদের অভিযোগ, তাদেরকে না জানিয়ে গাছ বিক্রি করেছে বন বিভাগ। এমনকি অংশীদারিত্বের নিয়ম অনুযায়ী তাদের টাকাও পরিশোধ করা হয়নি। তবে বন বিভাগ এই অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
2001 ও 2002 সালে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের নাটোর বাগাতিপাড়া আঞ্চলিক সড়কে সামাজিক বনায়নের মাধ্যমে 266টি গাছের চারা রোপণ করা হয়। গাছগুলো কাটার উপযোগী হওয়ায় বন বিভাগ সেগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করে দেয়। এরপর গত বুধবার থেকে টেন্ডার নেওয়া প্রতিষ্ঠানটি গাছ কাটতে শুরু করলে স্থানীয়রা তাতে বাধা দেয়। তাদের দাবি, গোপনে গাছগুলো বিক্রি করে দিয়েছে বন বিভাগ। আমাদের সাথে সেই সময় চুক্তি ছিল, অফিস কিছু পাবে, আমরা যারা সদস্য পাবো এবং জমিওয়ালা পাবো। এখনো আমাদের ক্ষতি পায় নাই, জানি না কি পরিমাণ পাবো কি পাবো না। বন বিভাগ এগুলো টেন্ডার করেছে, এলাকার মানুষ কেউ জানে না। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমিও জানি না। সমিতি যেখানে লক্ষ লক্ষ টাকা এই গাছের ভাগ পেত, সেক্ষেত্রে তারা বঞ্চিত হয়েছে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করলেন বন বিভাগের এই কর্মকর্তা। উপজেলা কমিটি এবং জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে বিধি অনুযায়ী এটা যথাযথভাবে টেন্ডার করা হয়েছে এবং সঠিকভাবে সরকারি নিয়ম অনুযায়ী গাছগুলো কাটা হচ্ছে, কোনো অনিয়ম করা হয়নি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এটা যাচাই করে দেখছি এবং আমরা আশা করি যে উপভোগীরা এখান থেকে তার ন্যায্য অধিকারটা পাবে। ইতোমধ্যেই 256টি গাছ কেটে ফেলা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাকি 10টি গাছ না কাটার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সময় সংবাদ, নাটোর। পর্দা নামলো কলকাতা আন্তর্জাতিক বইমেলার 40তম আয়োজনের। শেষ দিনে গতকাল মেলা প্রাঙ্গণে ছিল পাঠক দর্শনার্থীদের সরব উপস্থিতি। বিশেষ করে বাংলাদেশ প্যাভিলিয়নে পাঠকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 25 জানুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও পাঠক দর্শনার্থীদের জন্য মেলা খুলে দেওয়া হয় 26 জানুয়ারি দুপুরে। 2 সপ্তাহব্যাপী এই আন্তর্জাতিক বইমেলায় রোববার ছিল শেষ দিন। এদিন মেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। নতুন বইয়ের গন্ধ অসাধারণ, মানে আমি খুব বই পড়তে খুব ভালোবাসি, আর বই মেলায় এসে আমার অসাধারণ লাগছে। প্রচুর লোকজন কিনছে, এখনো মনে হচ্ছে যেন আরো কতদিন হলে আরো কিনবে। বাংলাদেশ থেকে এসেছি, এখানে কিছু প্রফেশনাল বই কেনার জন্য এসেছিলাম এবং সেটা পেয়ে গেছি। 15 to 20 ছিল, একটু তো ভালো হতো। বই বিক্রি বাড়ার পাশাপাশি এবার অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছিল কলকাতা বইমেলা। গত কয়েক বছরের তুলনায় এবার বাংলাদেশি পাঠকদের সংখ্যা ছিল অন্যবারের চেয়ে অনেক বেশি। বিশেষ করে মেলার শেষ দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে পাঠকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই মেলা থেকে আমরা কি অভিজ্ঞতা নিতে পারি? আমরা শুধু কলকাতা আন্তর্জাতিক বইমেলা না, অন্যান্য দেশে যেসব বইমেলা হচ্ছে সেসব জায়গায়ও আমরা যাচ্ছি। বিভিন্ন দেশে যে বইমেলাগুলো হচ্ছে সেগুলোকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করতে চাই। মেলার আয়োজক পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়, এবারের মেলায় প্রায় 20 লাখ পাঠক এসেছেন মেলা চত্বরে। বাংলাদেশ ছাড়াও বলিভিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ আরো বেশ কয়েকটি দেশ অংশ নিয়েছে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। আর মেলার থিম কান্ট্রি হিসেবে অংশ নেয় বলিভিয়া। সময় সংবাদ, কলকাতা। বিরোধীদের অব্যাহত বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রেসিডেন্ট মিচেল মার্টেলি। বিদায়ী ভাষণে প্রেসিডেন্ট মিচেল পূর্ব ঘোষণা অনুযায়ী জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন। শনিবার হাইতির সংসদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন মার্টেলি। চুক্তি অনুযায়ী খুব শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, যার অধীনে আগামী 24 এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি সহিংসতা বাড়ার আশঙ্কায় ও কারচুপির অভিযোগে বিরোধী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালে তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত হয়ে যায়। সাংবিধানিক নিয়মে বর্তমান প্রেসিডেন্ট মিশেল মার্টেলির ক্ষমতা হস্তান্তরের কথা থাকলেও তা না করে বারবার প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ পরিবর্তন করায় ক্ষুব্ধ হয়ে ওঠে সরকার বিরোধীরা। এরপরে উত্তাল হয়ে ওঠে গোটা হাইতি। নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয় হাইতি কার্নিভাল। খেলার খবর, এশিয়া গেমসের খবর। এবারের আসরে প্রথম স্বর্ণের স্বাদ পেল বাংলাদেশ। ভারোত্তোলনে 63 কেজি ওজন শ্রেণীতে নারী বিভাগে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের মাবিয়া আক্তার। এছাড়া 58 কেজি ওজন শ্রেণীতে নারী বিভাগে রৌপ্য জিতেছেন বাংলাদেশের ফুলপতি চাকমা। ভারতের গুয়াহাটি থেকে বাবুল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সজল মিত্র রিচার্ড। 12তম দক্ষিণ এশিয়ান গেমসে প্রথমবারের মতো বেজে উঠল বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সবার উপরে বাংলাদেশের লাল সবুজের পতাকা। যেদিকে তাকিয়ে সীমান্তর আনন্দ অশ্রু যেন কিছুতেই থামতে চাচ্ছিল না। থামবেই বা কেন? স্বর্ণকন্যার উপাধিটা যে কিছুক্ষণ আগেই নিশ্চিত করেছেন বাংলাদেশের ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তোলনে নারীদের 63 কেজি ওজন শ্রেণীতে এবারের গেমসে দেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন সীমান্ত।
স্ন্যাচে 67 কেজি ও জারকে 82 কেজি সহ মোট 149 কেজি ভারোত্তোলন করে স্বর্ণ জিতে নেন সীমান্ত। এই ইভেন্টে শ্রীলঙ্কার আয়েশা বিনোদিনী রৌপ্য ও নেপালের জুন মায়া জিতেছেন ব্রোঞ্জ। এমন জয়ের পর নিজের অভিব্যক্তিতে সেই আনন্দের কথাগুলোই বললেন সীমান্ত। হাতে ইনজুরি ছিল, ওইটা নিয়ে আমি কম্পিটিশন করছি, কিন্তু আমি যে গোল্ড পেয়ে যাবো এটা আমি বিশ্বাসই করতে পারিনি। আমি খুব সারপ্রাইজ হয়েছি। আমি আজকে জাতীয় সঙ্গীত বাজাইছি খেলার দ্বিতীয় দিন, আমার খুব ভালো লাগছে, আমি এর জন্য কান্না করছি। এবারের লক্ষ্যটা সীমান্তর কাছে যেন সীমানা ছাড়া। অলিম্পিক সহ বিশ্বের বড় বড় সব আসরগুলোতে প্রতিযোগী হিসেবে নাম লেখাতে চান এই স্বর্ণকন্যা। আশা আছে অলিম্পিক খেলতে যাব। কোয়ালিফাই রাউন্ড আছে আমাদের উজবেকিস্তানে। আমি যদি যেতে পারি আর আমাকে যদি পাঠায় অলিম্পিক বা বাংলাদেশ বা ফেডারেশন যেখান থেকে পাঠায়, আমি কোয়ালিফাই রাউন্ডে হয়তো বা মানে কোয়ালিফাই রাউন্ডে টিকতেও পারি, তো তখন না হয়তো বা আমি অলিম্পিক খেলতে যেতে পারবো। সীমান্তের আগে দিনের শুরুতে নারীদের 58 কেজি ওজন শ্রেণীতে ফুলপতি চাকমা, জারকে 81 কেজি ও স্ন্যাচে 63 কেজি সহ মোট 144 কেজি ভারোত্তোলন করে দেশের জন্য নিয়ে আসেন আরেকটি রৌপ্য পদক। এসএ গেমসের এবারের আসরে প্রথম স্বর্ণপদকের দেখা পেল বাংলাদেশ। ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের গলায় শোভা পাচ্ছে বাংলাদেশের এই পদকটি। অলিম্পিকের মতো বড় বড় আসরে ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন দেখেন এই সীমান্ত। তার গন্তব্য কি হবে সেটা হয়তো ভবিষ্যতই বলে দেবে। ভারতের আসামের গৌহাটি থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এদিকে ভারোত্তোলনের পর সাঁতারেও সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রথম বাংলাদেশি নারী হিসেবে সাঁতারে স্বর্ণ জয় করেছেন মাহফুজা খাতুন। 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে এই স্বর্ণ জিতেন মাহফুজা। এছাড়া পুরুষদের 1500 ও 50 মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ পেয়েছেন মাহফিজুর রহমান সাগর। ভারতের গুয়াহাটি থেকে বাবুল হোসেনের ক্যামেরায় সজল মিত্রর আরও একটি রিপোর্ট। এর আগে বেশ কয়েকটি গেমসে ফেডারেশন নাম প্রস্তাব না করায় অংশ নিতে পারেননি, তাই কিছুটা আক্ষেপ তো ছিলই। কিন্তু তার জবাবটা যে এভাবে দেবেন তিনি তা হয়তো নিজেও ভাবতে পারেননি। বলা হচ্ছে বাংলাদেশের জলমানবী মাহফুজা খাতুন শিলার কথা। নতুন এক ইতিহাস সৃষ্টি করে নিজের ক্যারিয়ার সেরা পারফরমেন্স করলেন শিলা। নারীদের 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে 1 মিনিট 17.86 সেকেন্ড সময় নিয়ে জিতলেন এবারের আসরে সাঁতারের প্রথম স্বর্ণ। তার পেছনে পড়ে রৌপ্য ও ব্রোঞ্জ গেছে যথাক্রমে পাকিস্তান ও ভারতের ঘরে। গত বছর এই ইভেন্টটাতেই সামথিং মাইক্রো পয়েন্টের জন্য গোল্ড পাই নাই, তো আমার একটা আফসোস ছিল। আর পার্ক তেগুন কোচ আসছেন, উনি এসে অনেক ভালো ট্রেনিং করাইছেন। আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি, কোচ আমাকে 100% সাপোর্ট করছেন এবং 100% প্র্যাকটিস করাইছেন। দেশের মাটিতে গেল এসএ গেমসের এই ইভেন্টে রৌপ্য জিতেছিলেন শিলা। পরে ফেডারেশন কোনো বড় ইভেন্টে তাকে পাঠায়নি, তাই মনের মধ্যে এতদিন কিছুটা আক্ষেপ ছিল এই সাঁতারুর। সাব রেকর্ড করার পরও আমাকে কোনো ট্যুর দেয় নাই, বা ইভেন হয়তো তারা মনে করছে যেরকম অলিম্পিকের কিছু ট্যালেন্ট হান্টিং ক্যাম্প চলতেছে সেগুলো তো আমাকে পাঠায় নাই। যারা আমার থেকে অনেক বেশি পিছায় তাদেরকে পাঠাই দিছে, কিন্তু আমাকে পাঠায় নাই। আমি জানি না কেন করছে এটা ফেডারেশন। সেই হিসেবে আমার একটা হতাশা কাজ করতেছিল। কিন্তু যখন কোচ আসছেন, কোচ এসে আসলে এমন ট্রেনিং করাইছেন আমাদেরকে, আমি কোচের ট্রেনিং করার পর থেকে আসলে মনে হচ্ছিল যে আমাকে দিয়ে কিছু একটা করা সম্ভব। গেমসের তৃতীয় দিনে সাঁতারে আরো 2টি পদক এসেছে বাংলাদেশের। পুরুষদের 1500 ও 50 মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মাহফিজুর রহমান সাগর। সাঁতারে কখনোই নারীদের বিভাগে স্বর্ণ জেতা হয়নি বাংলাদেশের, সেই আক্ষেপটা ঘোচালেন মাহফুজা আক্তার শিলা। দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশকে সাঁতারে এনে দিলেন প্রথম স্বর্ণপদক। পাশাপাশি এবারের লক্ষ্যটা অলিম্পিক। তবে ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন বৈষম্যমূলক আচরণের অভিযোগও উঠল শিলার কণ্ঠে। আসামের গৌহাটি থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এই মুহূর্তে ভারতের গৌহাটিতে আছেন আমাদের সহকর্মী সজল মিত্র, রিচার্ড। এসএ গেমসের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিচার্ড, রুদ্র, আপনি আসলে যেমনটা বলছিলেন, আজকে কিন্তু এসএ গেমসের 12তম এসএ গেমসের 4র্থ দিন চলছে। তো এই দিনে এসে এখন পর্যন্ত বাংলাদেশের যে প্রতিযোগীরা রয়েছেন তারা বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন ডিসিপ্লিনে অংশগ্রহণ করছেন। তবে এই মুহূর্তে আপনাদেরকে আপনার মাধ্যমে দর্শকদের আরো একটা তথ্য দিতে চাই। আগামীকালকে কিন্তু ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাব গেমসের ফুটবলে আসর শুরু করতে যাচ্ছে বা মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, এবং সেই উপলক্ষে বাংলাদেশ দল এই মুহূর্তে অনুশীলন করছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনটাতে বাংলাদেশ দল এখন অনুশীলনে ব্যস্ত আছে। তো এই মুহূর্তে আমি সেই অনুশীলনের বিস্তারিত আপনাদেরকে সবকিছু জানাবো। তবে তার আগে আমার সাথে যিনি এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দলের
দুঃখিত, বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দলের ম্যানেজার হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন সত্যজিৎ দাস রূপু, তার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে আসলে বাংলাদেশ দলে কোনো ইনজুরি সমস্যা আছে কিনা, বা কালকের ম্যাচকে ঘিরে আপনাদের পরিকল্পনাটা কি? এই কোনো ইনজুরি সমস্যা নেই, প্লেয়াররা সবাই রেডি আছে খেলার জন্য। আগামীকালকে আমাদের প্রথম খেলা ভুটান, আমাদের প্রথম টার্গেটটাই থাকবে আপনার সেমিফাইনালে কোয়ালিফাই করা। তো সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য ভুটানের সাথে আমাদের পয়েন্ট দরকার, যেটা যে কোনো এক পয়েন্ট পেলেও কোয়ালিফাই করবে, এবং যে জিতলে তো অবশ্যই কোয়ালিফাই করবে। আশা করি ছেলেরা যে অবস্থায় আছে তারা তাদের যদি 100% দিতে পারে যে কালকের খেলায় জয়লাভ করবে। আপনাকে ধন্যবাদ। তো বুঝতেই পারছেন আমাদের সাথে যিনি বাংলাদেশ থেকে দলের সাথে ম্যানেজার হিসেবে এসেছেন তিনি কিন্তু আমাদের জানালেন যে দলে কিন্তু কোনো ইনজুরি সমস্যা নেই, পাশাপাশি এখন দল পুরোপুরি ফিট আছে এবং এই দলকে নিয়ে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ একটা ভালো সূচনা করতে চায়। যদি ইতিহাসটা একটু বলতে চাই তাহলে বলতেই হচ্ছে গত সাফে এই ভুটানকেই কিন্তু বাংলাদেশ 3-0 গোলে হারিয়েছিল, একমাত্র যে জয়টি এসেছিল এই ভুটানকে হারিয়ে। পাশাপাশি আরো একটা কথা আপনার মাধ্যমে জানাতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ কিন্তু 2010-এ যে সর্বশেষ এসএ গেমসটি অনুষ্ঠিত হয়েছে সেই এসএ গেমসে কিন্তু স্বর্ণপদক জয়ী, অর্থাৎ বর্তমান চ্যাম্পিয়ন কিন্তু বাংলাদেশ। তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা ভালো সূচনা আমরা সবাই প্রত্যাশা করতেই পারি, বাংলাদেশের ফুটবল প্রেমীরা কিন্তু সেটাই প্রত্যাশা করছেন, এবং সেটা অবশ্য মাঠের খেলাতেই বোঝা যাবে, যেহেতু ভুটান অতটা শক্তিশালী প্রতিপক্ষ ছিল না বাংলাদেশের কাছে কখনোই। কিন্তু বাংলাদেশের যে সমসাময়িক প্রেক্ষাপট, বঙ্গবন্ধু গোল্ড কাপের পারফরমেন্স, এবং এরপরে যদি বলতেই হয় মানে এর আগে যদি বলতে হয় তাহলে সাফের পারফরমেন্স, এবং তারও আগে বিশ্বকাপ বাছাই পর্বের পারফরমেন্স, তো সব মিলিয়ে কিন্তু একটা ভালো ধরনের জটিলতার মাঝখানেই যাচ্ছে দেশের ফুটবল। তো সেই দেশের ফুটবলে জটিলতার মুহূর্তে এই দলটা কি ধরনের পারফরমেন্স করে তার উপরে কিন্তু দেশের ফুটবলের ভবিষ্যৎ, সামনের ভবিষ্যৎটা অনেকাংশে নির্ভর করে রয়েছে। অর্থাৎ এই ম্যাচটি কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে, যেটা আমরা এখানে এসেও বুঝতে পেরেছি। বাংলাদেশ ফুটবল দলের বর্তমানে মানে মনোসংযোগ নিয়ে, বর্তমানে মানসিকতা নিয়ে অনেকভাবে তাদেরকে আসলে উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে দলের পক্ষ থেকে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে, এবং তারা কিন্তু সেভাবে করেই আসলে চেষ্টা করে যাচ্ছেন। তো ফুটবলে কালকে দুপুর 2টোয় এখানকার গুয়াহাটির সাই স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দল ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মিশন শুরু করবে, এবং সেই উপলক্ষে তারা এখন পর্যন্ত প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তো দেখা যাক আসলে মাঠের খেলায় ফলাফলটা কি আসে। তো ভারতের আসামের গুয়াহাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রুদ্র। দর্শক, গৌহাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। শুভকামনা রইল এসএ গেমসে অংশ নেয়া লাল সবুজের প্রতিনিধি দলের জন্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কেরানীগঞ্জে শিশু আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মোতাহার গুলিতে নিহত, র্যাব বলছে বন্দুকযুদ্ধ। রাজধানী জুড়ে ব্যাপক চাঁদাবাজির শিকার ফুটপাতের হকাররা, অভিযোগ টাকা না দিলেই শুরু হয় পোশাকধারীদের মাধ্যমে নির্যাতন, অস্বীকার পুলিশের। এবার রাজধানীর কল্যাণপুরে পুলিশের বিরুদ্ধে বিনা কারণে রিকশা চালককে গুলি করার অভিযোগ, পুলিশ বলছে এটি নিছকই অসতর্কতা। প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন, জাতিসংঘ পানি বিষয়ক প্যানেলের সদস্য হলেন শেখ হাসিনা, ঢাকায় আসার আমন্ত্রণ বান কি মুনকে। এবং আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন 3 বিচারপতি, এ নিয়ে বিচারকের সংখ্যা দাঁড়ালো 9 জনে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন START SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।